ভাই অ্যাবসলিউট সিনেমা। যারা এই ম্যাচটা দেখোনি মানে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির ম্যাচ দেখোনি তারা ভাই কি মিস করেছো সেটা তোমরা জানো না ভাই। তাদের জন্য মানে এক বালতি সমবেদনা ভাই, অনেস্টলি বলছি। এই ম্যাচে ভাই কি ছিল না, সাল আব্দুল সামাদের ভাই অসামান্য মানে বিশ্বমানের বল, কি বল বিশ্বমানের থেকে যদি কিছু বড় উপমা থাকে সেটা। এবং অবশ্যই পারফরমেন্স ভাই, দুর্ধর্ষ পারফরমেন্স এই ম্যাচে পাঞ্জাব এফসি। কি ভাবলে মোহনবাগানের কথা বলবো না ভাই? মোহনবাগান আজকে ভাই পাতলা গুয়ের মতো ফুটবল খেলেছে ভাই, একদম জঘন্য, বিলো অ্যাভারেজ, মানে অতীব জঘন্য পারফরমেন্স ছিল মোহনবাগানে। শুধুমাত্র কে বাঁচিয়ে দিল? বিশালকে সাল আব্দুল সাবাদ এবং জেসন কামিন্সের জন্য কিন্তু মোহনবাগান আজকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর বেস করে, ঠিক আছে, আজকে কোনো ক্রমে ভাই ন্যারো এসকেপ করে কিন্তু 3-2 গোলে ভাই জিতে আইএসএল এর 2 নম্বর স্পটে কিন্তু চলে এলো। সবকিছু আলোচনা করবে এই ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আপুইয়া না থাকার জন্য আজকে সার্জিও লোবেরা কিন্তু দীপক টাংরিকে ভাই শুরু করেছিল, ঠিক আছে। অন্তত আমি ভেবেছিলাম যে দীপক টাংরি কেন, মানে সাহাল আব্দুল সামাদকে তো অন্তত শুরু করতে পারতো, কিন্তু সার্জিও লোবেরা তিনি তো মানে প্রতি ম্যাচেই ভাই বুঝিয়ে দেবেন ভাই কেন আমি শুরু করবো ভাই, আমাকে যেই প্লেয়ার তুমি চাইছো সেই প্লেয়ারকে তো নামাবো, সাহালকে তো নামাবোই না। তো তিনি দীপক টাংরিকে শুরু করলেন এবং আমি তখনই বুঝে গেছিলাম যে আপুইয়া না থাকার জন্য মাঝ মাঠে যেরকম ফুটবলটা আজকে হবার কথা সেরকম তো হবে না। এবং এই জায়গাটা কিন্তু কাজে লাগাবে অবশ্যই পাঞ্জাব এফসি। আর হয়েছেও তাই, যখন ম্যাচ স্টার্ট হলো চ্যাট, তখন শুরুর থেকে কিন্তু পাঞ্জাব এফসির ডোমিনেশন দেখার মতো ছিল। শুরুর 5 মিনিটে যদি মোহনবাগান একটা সুযোগ ক্রিয়েট করেছিল, কিন্তু তারপর থেকে ফার্স্ট পুরোটা, ঠিক আছে, পাঞ্জাব এফসি খেলে গেছে। আজকে আমাদের চুলের মুঠি ধরে, ঠিক আছে, লিটারালি চুলের মুঠি ধরে মানে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, স্কুলিং করে দিয়ে চলে গেল মাঝ মাঠে পাঞ্জাব এফসি। আমাদেরকে আয়না দেখিয়ে দিয়ে চলে গেল যে দেখ এরমভাবে ফুটবল খেলতে হয়, ঠিক আছে, তোদের এরকম দামি দামি প্লেয়ার, নামি দামি বিদেশি ভাই, গোট ফোট নিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকে দেখ দেখে শেখ। অনেস্টলি বলছে, সার্জিও লোবেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে চলে গেল। শুধুমাত্র পাঞ্জাব এফসি আর যেটা বললাম যে জিততে পারলো না, নিজেদের ভুল বলবো। এবং তার সাথে অবশ্যই ভাই বিশালকে, যিনি আজকে ওয়ালের মতো দাঁড়িয়েছিলেন, প্রতিটা ম্যাচে তিনি দাঁড়িয়ে থাকেন। আমি ওর কথা একটু পরে আসছি। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কিন্তু পাঞ্জাব এফসি ভাই দুর্দর্শ ভাই, একটা গোলে কিন্তু এগিয়ে গেল। এবং সেই গোলের জন্য অবশ্যই আমি দায়ী করবো শুভাশিস বোসকে। তিনি তো জানলেই না যে তার পিছনে কোন একটা মানে একজন যে প্লেয়ার রান করছে, তিনি জানেন না তার সাইডে একজন প্লেয়ার, তার বাঁদিকে মানে ডান দিক বাঁদিকে দুটো প্লেয়ার রয়েছে, পিছনে ভাই দীপক টাংরি তিনি এখনো দৌড়ে আসছেন। অ্যাজ এ সিডিএম তিনি খেলছেন, তার কোনো ধারণাই নেই যে একটা প্লেয়ারকে তাকে কভার করতে হবে। এবং যেটা হবার সেটাই হলো ভাই রামিরেজ, পাঞ্জাব এফসি প্লেয়ার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই গোল মেরে দিয়ে চলে গেল। এবং অবশ্যই এখানে আমি দায় করবো ভাই শুভাশিস বোসের ডিফেন্ডিংকে। এবং এই গোলের পর থেকে কিন্তু পাঞ্জাব এফসি নিজেদের যে আক্রমণ সেটা কিন্তু বহাল রাখছিল। কারণ রাদার দেন আমি বলা ভালো পাঞ্জাব এফসি আক্রমণের থেকে মোহনবাগানের যে মাঝ মাঠ একদম যেটা গায়েব ছিল পুরো ম্যাচে। কারণ মোহনবাগানের ডিফেন্স লাইন এটা যদি হয়, মোহনবাগান আক্রমণে এটা মাঝ মাঠে কিছু নেই ভাই, গড়ের মাঠ, দের ইজ নাথিং, জিরো ভাই, আর্যভট্টের জিরো, কিচ্ছু ছিল না। এবং সেটা থেকে আমার মনে হচ্ছিল যে মোহনবাগান হয়তো সেকেন্ড গোল খাবার খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাই একটা খেলার বিপক্ষে গিয়ে মোহনবাগান স্কোর করলো। এবং সেই জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে রবসন রবিনো এবং বিশেষ করে জেমি ম্যাকলারেনকে। রবসন রবিনো যেরকমভাবে বলটা টাচ করে এগিয়ে দিয়েছিলেন জেমি ম্যাকলারেনের জন্য, জেমি ম্যাকলারেন এখানে একক দক্ষতায় কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিলেন ভাই, টেনে নিয়ে মানে একদম শিল্প, দারুণ গোল, একদম স্ট্রাইকার সুলভ গোল, যেরকম আমরা জিমি ম্যাকলারেনের থেকে দেখে অভ্যস্ত। কিন্তু গোল মারলেও মোহনবাগানে খেলার কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। মানে বরঞ্চ বলা ভালো পাঞ্জাব এফসি আরও ডেঞ্জারাসভাবে বারবার কিন্তু আক্রমণে আসছিল এবং তারা বুঝিয়ে দিচ্ছিল যে এই একটা গোল করে কিন্তু তারা ক্ষান্ত হবে না, এবং যে গোলটা তারা খেয়েছে সেটারও কিন্তু তারা জবাব দেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং 20 মিনিট যাওয়ার পর কিন্তু মোহনবাগানের মাথায় বাজ ভেঙে পড়লো, কারণ আমি আলবার্তো রড্রিগেজকে অ্যাজ এ লিডার দেখি মোহনবাগানের ডিফেন্সে। তিনি পিছন থেকে নেতৃত্ব দেন এবং তিনি যখন চোট পেয়ে বেরিয়ে গেলেন তার পরিবর্তে আনা হলো মেহতাব সিংকে। সেটাতে আমার খুব খারাপ লাগছিল যে আলবার্তোর মতো একজন প্লেয়ার এই ইম্পর্টেন্ট ম্যাচে বেরিয়ে যাওয়া মানে মোহনবাগানের ডিফেন্সে এমনি প্রেশার ভাই, আপুইয়া নেই, আলবার্তো চলে গেল, কি আটকাবে মোহনবাগানের ডিফেন্সকে? পাঞ্জাব তো আরো ওপেন ফ্রি হ্যান্ড পেয়ে গেল। এবং সারপ্রাইজিংলি ভাই এইখানে সার্জিও লোবেরা মনবীর সিংকে তুলেনি, কাকে না বলে তিমি পেত্রাতোসকে। ভাই হোয়াট এ ক্রেজি কোচ ভাই, মানে এর উত্তর কে ভাবতে পারে? মানে আমি বললাম যে নোলানের স্ক্রিপ্টের থেকে ডেঞ্জারাস স্ক্রিপ্ট কিভাবে হতে পারে, যেখানে তোমাকে যদি আজকে মানে মনবীর সিংকে তুলতে হয় তুমি সাহাল আব্দুল সামাদকে নামাও। দের ইজ নো ভাই, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি জন্য। আর যদি তোমাকে দিমি পেত্রাতোসকে নামাতে হয় তাহলে কেন সে প্রথম থেকে স্কোয়াডে নয়, কেন আমি একটা সাবস্টিটিউট নষ্ট করব? এর উত্তর ভাই অজানা। প্রথমার্ধে কিন্তু পাঞ্জাব এফসি একদম দুর্দর্শভাবে প্রেশার রেখেছিল মোহনবাগানকে, আর যেখানে মনে হচ্ছিল যে মোহনবাগান এই গোল খাবে, কিন্তু সেখানে অবশ্যই দাঁড়িয়ে ছিল ওয়ালের মতো বিশালকে, এবং তার জন্য কিন্তু মোহনবাগান কোনো গোল কনসিড করেনি ফার্স্ট হাফে। এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার পর থেকে কিন্তু পাঞ্জাব এফসি আরো দ্বিগুণ ইন্টেন্সিটিতে
আক্রমণ করা শুরু করলো এবং তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছিল যে তারা কিন্তু গোল মারতেছে এবং এই ম্যাচটাকে তারা একদম জিতেই যাবে। তাদের মধ্যে সে মাইন্ডসেট কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছিল এবং আমাদেরকে যে স্কুলিং করে দিয়ে চলে গেল। পাঞ্জাব এফসি যেরকমভাবে তারা মাঝে মাঠে ডমিনেশন দিচ্ছিল, যেরকমভাবে উইং প্লে করছিল, যেরকমভাবে তারা 1-to-1 পাস খেলছিল, যেরকমভাবে তারা থ্রু পাস দিচ্ছিল, বা সব জায়গায় কিন্তু তারা 100-তে 100, এবং যার ফলস্বরূপ কিন্তু 60 মিনিটসে ভাই পাঞ্জাব এফসি একটা সুন্দর দুর্ধর্ষ গোল কিন্তু করে দিয়ে বেরিয়ে গেল। ভাই লিস্টেন কোলাসোর ওখানে একটা মিস পাস ছিল। ভাই লিস্টেন কোলাসো তো আমাদের লর্ড ভাই, তাকে হাত জোর করে অবশ্যই প্রণাম করতে হবে। সেখান থেকে বল নিয়ে কিন্তু মানে একদম ইজিলি মেহতাব সিংকে ঘাড়ে করে নিয়ে গোল দিয়ে কিন্তু 2-1 গোলে কিন্তু এগিয়ে গেল পাঞ্জাব এফসি। এবং এরপর থেকেই ভাই আমি তো ভেবে নিয়েছিলাম ভাই উই আর ডান ফর দ্য ডে, আমাদের শেষ। এখান থেকে কোনোভাবে ভাই কামব্যাক করা নেই, কারণ জেমি ম্যাকলারেন যে আমাদের স্ট্রাইকার, তাকে তো বল দিতে হবে। গোলটা করবে অন দ্য ফিল্ড ভাই দিমি পেত্রাতস রয়েছে, তার দ্বারা তো হবে না। লিস্টান ক্লোজ আছে, তিনি তো মানে কি বলবো, মানে কোনো দিকেই কিছু করার নেই। যা তাকে নিয়ে যত কম বলা যায় ভাই ততই ভালো। এবং জেমি ম্যাকলারেন যদি তাকে যদি বল ফিডই না করা হয়, আর মিডফিল্ডে কারা রয়েছে, অনিরুদ্ধ থাপা, তার উপর মানে একা প্রেশার পড়ছে, তিনি একা কতটুকু কি করে নেবেন। দীপক টাংরি রয়েছেন, তিনি তো ভাই মানে না থাকা থাকে একই ব্যাপার, তিনি মাঠে দৌড়াচ্ছেন, কাকে মার্ক করতে হবে, কাকে নিতে হবে, নো ক্লু ভাই মাঠের মধ্যে। এবং প্রতিটা ম্যাচের মতো যখন আমরা সবাই চিল্লাচ্ছি ভাই সাহাল আব্দুল সামাদ, উই ওয়ান্ট সাহাল আব্দুল সামাদ, তখন কিন্তু সাহাল আব্দুল সামাদ মাঠে এলেন, মানে খুব সারপ্রাইজিংলি মানে সার্জিও লোবেরা তিনি কিন্তু সাহালকে এবং জেসন কামিন্সের ঠিক সময়, অন্তত এই ম্যাচে ভাই থ্যাংক গড, এই ম্যাচে কিন্তু দুজনকে ঠিক সময় কিন্তু ইনক্লুশন করলেন। এবং তারপর থেকে কিন্তু একটুখানি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো ইকুয়েশন। এবং বাই গড ভাই 71 মিনিটে সাহাল আব্দুল সামাদের হোয়াট এ গোল ভাই, হোয়াট এ ভাই, আমি যদি মেয়ে হতো না ভাই, আমি সাহাল আব্দুল সামাদকে চুমু করে ভাই বিয়ে করে নিতাম ভাই, অনেস্টলি বলছি, একদমই ইয়ার্কি মারছি না। কারণ তিনি যে গোলটা করেছেন, মানে দ্যাট ইজ এ, মানে আগের ম্যাচে লিস্টান কোলাস যে গোলটা করেছিল, ওটা যদি বিশ্বমানের হয়, এটা ভাই নোলান নোলান মানের, মানে ক্রিস্টোফার নোলান যেরকম মানে ডিরেক্টর, সেরকম লেভেলের তিনি গোল করেছেন। মানে সবাই এরকম গোল করতে পারবে না, মানে আমি চাইলে তার পা ধরে চুমু খেয়ে নিতাম ভাই। স্যালিউট সাহাল আব্দুল সামাদ। এবং এই গোলটা করে তিনি ম্যানেজমেন্টকে তো চড় মারলেন, তার সাথে সাথে কিন্তু অবশ্যই সার্জিও লোবেরাকে একদম কুশিয়ে থাপ্পড় মেলে বুঝিয়ে দিলেন যে আমাকে টিমে ফার্স্ট ইলেভেনে না রাখা তোমার কত বড় ভুল। এরপরে যদি তার টনক না নড়ে, তাহলে তো ভাই আমাদের সমর্থকদের অবশ্যই কিছু বলা থাকবে না, এবং প্রশ্ন বারবার তুলতে হবে ম্যানেজমেন্টের ওপর, কোচের ওপর, যে এই গোলের পরে আর কি করতে হবে সাহাল আব্দুল সামাদকে এই টিমের ফার্স্ট ইলেভেনে চান্স পাওয়ার জন্য। এবং 2-2 সমতা ফেরানোর পর থেকে কিন্তু মোহনবাগান নিজেদের ইন্টেন্সিটি বাড়াচ্ছিল এবং তারা চেষ্টা করছিল যে কোনো ক্রমে যদি একটা গোল পেয়ে যেতে পারে। কিন্তু তার সাথে সাথে অবশ্যই ভয় ছিল যে পাঞ্জাব এফসি যদি গোল করে তাহলে কিন্তু এখানে শেষ। এবং পাঞ্জাব এফসি লিটারালি ভাই সেখানে চেষ্টা করেছিল, সুযোগও পেয়ে গেছিল। দুটো ভাই ওপেন চান্স যদি বিশালকে না সেভ করতো ভাই, বিশালকে দ্য লেজেন্ড, দ্য মিথ ভাই, তা তিনি যদি দাঁড়িয়ে দুটো গোল না সেভ করতে, যেখান থেকে সেভ হয় না আবার গোট ভাই, আমাদের গোট ভাই, আমাদের থিবাও করতো, আমাদের ভাই ম্যানুয়াল নয়, অনেস্টলি বলছি, তিনি যদি না সেভ করতেন, মোহনবাগান ওখান থেকে কোনো রকমের কামব্যাকের কোনো সিনই থাকতো না, ওখানেই ভাই মাঠে মারা যেত। সত্যিকার বিশাল কেতকে নিয়ে আমরা যত মানে আমরা না খুব একটা কথা বলি না, তিনি উজ্জ্বল থেকে যান, তিনি কিন্তু অতটা অ্যাপ্রিসিয়েট পান না, কিন্তু আমাদেরকে উই শুড অ্যাপ্রিসিয়েট মোর ভাই বিশাল কেত। তিনি যেরকমভাবে ম্যাচের পর ম্যাচ ভাই, তিনি একদম, তিনি হচ্ছেন কনসিস্টেন্ট, সব থেকে কনসিস্টেন্ট প্লেয়ার, মানে অ্যালং উইথ ভাই আপুইয়া, মোহনবাগান টিমের এই মৌসুমে ভাই যেরমভাবে তিনি গোলকিপিং করে যাচ্ছেন, তাকে কিন্তু অবশ্যই ভাই সেলিউট, একটা বিগ সেলিউট পাওয়ার যোগ্য তিনি। এবং তারপরে ভাই সেই সময়টা এলো 90+1 মিনিটসে, 7 মিনিট তিনি মানে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল, রেফারি দিয়েছিলেন অতিরিক্ত 7 মিনিট, এবং সেখানে আশা ছিল যে মোহনবাগান যদি একটা ভাই গোল করে দেয়, আজকে ম্যাচ যতই খারাপ খেলুক একটা গোল যদি করে দিতে পারে, কারণ তখন আমরা 2-2 গোলে ড্র করছি, একটা গোল দরকার। সেখান থেকে এলো ভাই জেসন কামিন্সের সব থেকে বড় মানে এই ম্যাচের একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, যেখানে জেসন কামিন্স একটা ফ্রি কিক রাখলেন, সেখানে টম মোল্ডার হেডের জন্য উঠলেন, এবং আর্শদীপ তিনিও কিন্তু বলটাকে ফিস্ট করার জন্য উঠলেন, এবং সেখানে একটা ছোট্ট ক্ল্যাশ হয়েছিল, আর বলটা গিয়ে ডিরেক্ট জালে জড়িয়ে গেল, এবং মানে মোহনবাগান 3-2 গোলে কিন্তু এই ম্যাচটাকে জিতে নিয়ে চলে গেল। সেখানে কিন্তু রেফারি বাঁশি বাজাননি, মানে পাঞ্জাব এফসি প্লেয়াররা সেটাকে ফাউল বলে বারবার কিন্তু রিকোয়েস্ট করছিলেন, এবং রেফারি কর্ণপাত করেননি, তিনি কিন্তু গোলটাকে একদমই মানে অ্যালাউ করে দিয়েছেন, এবং সেখানে কিন্তু 3 গোল দিয়েছিলেন। এবার তোমরা আগে কমেন্টে লেখো ভাই দ্যাট ইজ আ ফাউল, ভাই ওটা ফাউল ছিল ভাই, রেফারিকে টাকা দিয়ে কিনেছো, এই যাই চলো, তার আগে আমি একটা ছোট্ট এক্সপ্লেনেশন দিতে চাই, তোমাদেরকে বোঝাতে চাই ওয়াই দিস ইজ এ জেনুইন গোল। দেখো, যখন তোমরা পেনাল্টি বক্সে যাও, ঠিক আছে, দেখো প্রতিদিন কিন্তু মানে ফাউলের নিয়ম কিন্তু পাল্টাচ্ছে, ঠিক আছে, আপডেট হচ্ছে দিনের দিন, মানে মডার্ন ফুটবলে। তো ব্যাপার হচ্ছে দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে ভাই তোমার ইন্টেন্ট, আর একটা হচ্ছে যে ডিরেকশন। ফার্স্ট অফ অল যখন টম ওল্ডেড বলের জন্য আসছিল, তার চোখ কিন্তু বলের দিকে ছিল। টম ওল্ডেড এবং আর্শদীপ সিং যখন তিনি মানে ফিস্ট করার জন্য আসছিলেন,
মানে টম হল্যান্ডের পুরোটা সময় কিন্তু বলের দিকে চোখ ছিল, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে তার ইনটেন্ট। তার কিন্তু ইনটেন্ট কখনোই ছিল না যে গোলকিপারকে ধাক্কা মারার জন্য। বরঞ্চ যে পিছনে যে প্লেয়ার ছিল বিজয়, পাঞ্জাব এফসির যে ডিফেন্ডার, তিনি কিন্তু হালকা পুশ করেছিলেন টম হল্যান্ডকে। তো সেখান থেকে কোনোভাবে তার ইনটেন্টও ভাই ঠিক ছিল এবং তার চোখ ছিল বলের দিকে। তো এইটাকে কোনোভাবে কিন্তু ফাউল বলে গণ্য করা হয় না এবং দ্যাট ইজ এ জেনুইন গোল। এবার যদি তোমরা বিশ্বাস মানে মানতে চাও মানো, না হলে না মানতে চলো ভাই, কোনো অসুবিধা নেই। বাট আমার এক্সপ্লেন করার কথা সেটা তোমাকে কিন্তু এক্সপ্লেন করে দিলাম। এবার বাকিটা তোমাদের উপরে। তো এই গোলের পর কিন্তু মানে মোহনবাগান শেষের সময় কিন্তু পাঞ্জাব এফসি পুরোপুরি চেষ্টা করছিল গোল মারার। কিন্তু তারা ফাইনালি গোল করতে পারল না এবং মোহনবাগান ভাই ৩-২ গোলে তাদের লিগ টেবিলে কিন্তু ২ নম্বরে উঠে এলো এবং এইটা কতটা হিউজ তাদের মাথা থেকে প্রেশার রিলিজ করলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। দেখো এবার আমরা ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলি। পুরো ম্যাচে কিন্তু এই যে মোহনবাগান ৩-২ গোলে জিতেছে, ঠিক আছে? তো তোমাদের জন্য বলছি এই ম্যাচে কিন্তু যদি আমরা স্ট্যাট দেখি চার, ঠিক আছে? পাঞ্জাব এফসি কিন্তু এই ম্যাচে এক্সি ছিল। পাঞ্জাব এবং মোহনবাগানের এক্সপেক্টেড গোলের রেশিও ছিল পাঞ্জাবের 1.34 সামথিং ছিল এবং মোহনবাগানের ছিল 0.60। বিগ চান্সেস ক্রিয়েট করেছে পাঞ্জাব এফসি দুটো, সেখান থেকে সেভ করেছে একটা। তার মানে বুঝতে পারছো যে পাঞ্জাব এফসির গোল করাটা কতটা, মানে তাদের গোল পাওয়ার কতটা সুযোগ ছিল, কিন্তু তারা গোল কেন করতে পারেনি? তার একমাত্র কারণ হচ্ছে ভাই বিশালকে। তার জন্য কিন্তু এত হাই এক্সজি থাকা সত্ত্বেও তারা কিন্তু আজকে ম্যাচটাকে হেরে তাদেরকে বাড়ি দিতে হলো। এবং অবশ্যই মোহনবাগানের কৃতিত্ব দিতে হয় ভাই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। ভাই সাহাল আব্দুল সামাদ ভাই হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এবং জেসন কামিন্সকে আমি শুনলাম যে জেসন কামিন্সকে ভাই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। ভাই লিটারেলি সিরিয়াসলি কারা ভাই এগুলো, মানে কারা বাছে এগুলো ভাই? আমাদের সবার কাছে ভাই সাহাল আব্দুল সামাদ যেই সময় দাঁড়িয়ে যেইভাবে, মানে সময়টা সব থেকে ইম্পর্টেন্ট, যে সেই সময় আমাদের একটা গোলের প্রয়োজন ছিল, সেখান থেকে এরকম একটা মাস্টার ক্লাস গোল, দ্যাট আইএসএল এর তো সেরা গোল ভাই এই মরশুমে। দ্যাট ইজ আ ট্রিমেন্ডাস বেস্ট গোল ভাই, অনেস্টলি ভাই, নো লাই। তো সেই সময় যে তিনি গোলটা করেছেন, তিনি অবশ্যই তিনি যে খেলার মানে মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছেন, তিনি তো ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্য ভাই আমার তরফ থেকে অন্তত। এবং যদি আমরা নেগেটিভ পয়েন্টে আলোচনা করি ভাই, প্রচুর নেগেটিভ পয়েন্ট আছে মোহনবাগানে ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে ডিফেন্স ভাই। শুভাশিস বোস ভাই, আমার মনে হয় ম্যানেজমেন্টদের ভাবা উচিত যে শুভাশিস বোসে এবার পরিবর্তনে কিন্তু সময় চলে এসেছে। তিনি কিন্তু একদমই তার মানে পারফরমেন্সের ধারে কাছে নেই। তার দিক থেকে ভাই ফার্স্ট গোলটা হয়েছে তার দোষ ছিল। তার পরবর্তীকালে সেকেন্ড হাফে কিন্তু বারবার তার দিক থেকে আক্রমণ হয়েছে, তিনি কিন্তু কিছু করতে পারেননি। আর তার পরবর্তীকালে যদি মাঝমাঠে কথা বলি ভাই, দীপক টাংরি, কেন দীপক টাংরিকে পোষা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ভাই। দীপক টাংরি যেখানে সূর্যবংশীর মতো প্লেয়ার বসে থাকে, এত ভালো ইয়াং প্লেয়ার, এখানে দীপক টাংরি কিন্তু ফার্স্ট মানে 11-এ চান্স পেয়ে খেলেও গেলেন এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে তিনি কিছুই করতে পারেননি। বরঞ্চ তিনি জাস্ট নাল ছিলেন, নাল এই ম্যাচে। এবার যদি আফ্রন্টের কথা বলি ভাই, দিমি পেত্রাতোস, আমার মনে হয় দিমি পেত্রাতোসকে নিয়ে কিছু বলার আছে ভাই। তিনি এসেছেন, খুব অ্যাভারেজ ফুটবল খেলেছেন, যেরকমটা তিনি খেলে থাকেন। তিনি কোনো ক্রমে ভাই কোনো একটা অদৃশ্য শক্তিতে মানে বারবার চান্স পেয়ে যাচ্ছেন সার্জিও লোবেরার টিমে, ঠিক আছে? কোনো ক্রমে তাকে কিন্তু ঢোকাতেই হবে টিমে। দিমি পেত্রাতোস এবং লিস্টান কলস ভাই, দুজন ভাই একদম মানে হচ্ছে মানে মামাতুতো ভাই, দুজনে ভাই 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 দো ভাই দোনো তাবাহি, মানে আমাদের টিমকে তারা তাবাহি করে দিচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে। তো এটা কিন্তু একদমই সুস্পষ্ট। দুজনকে কিন্তু মানে দিমি পেত্রাতোসকে কিন্তু আমার মনে হয় এই মরশুমের শেষেই রিলিজ করে দেওয়া উচিত, একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর বাকি যদি বলি মনবীর সিংকে, তো ভাই আমি দেখতেই পেলাম না কেন মনবীর সিংকে চেঞ্জ করা হলো। তো তাকে নিয়ে কিছু বলার মতোই কিছু নেই, কারণ তিনি খেলেননি সেরকম। আর জেমি ম্যাকলারেন ভাই, জেমি ম্যাকলারেন চেষ্টা করেছে, তিনি একটা গোলও করেছেন, কিন্তু আমি বারবার যেটা বলি, জেমি ম্যাকলারেনকে যদি বল ফিড না করা হয় তিনি কিন্তু ইজ এ বিগ জিরো, ঠিক আছে? তাকে স্ট্রাইকার, তিনি একদম পোচা স্ট্রাইকার, তাকে বল ফিট করতে হবে। বল ফিট করার জায়গায় যদি যাকে রাখা হয়েছিল তিনি হচ্ছে মানে রবসন রবিনো, ঠিক আছে? রবসন রবিনোর কেসটা হচ্ছে যে আমি বারবারই ওয়াচেলঙ্গেও বলেছি, ভিডিওতেও বলেছি ভাই, আগের অনেকগুলো ভিডিওতে লাইভেও বলেছি, রবসন রবিনো কিন্তু 90 মিনিটস ছেড়ে দাও, 60 মিনিটস খেলার মতো তার মধ্যে কোনো ফিটনেস নেই। এবং সেটাও কিন্তু এই ম্যাচেও তিনি অলরেডি ফার্স্ট হাফটা যতটা ভালো খেলেছেন, ভালো চেষ্টা করেছেন, খুব ভালো বলবো না, চেষ্টা করেছেন, তিনি অ্যাসিস্ট করেছেন, কিন্তু তার পরবর্তীকালে সেকেন্ড হাফে আসার পর থেকে তার মুখ চোখ সব ঝুলে গেছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি ক্লান্ত, তিনি আর পারছেন না, এবং যথারীতি তিনি কিন্তু মাঠ থেকে উঠে যেতে বাধ্য হলেন, কারণ তার ফিটনেসের সমস্যা। আজকে 8 নম্বর ম্যাচ চলছে, হাফ আইএসএল কিন্তু শেষ, হাফ কি বলো, 60-70% আইএসএল ইজ ডান, তারপরেও তিনি ফিট হতে পারছেন না। আমার মনে হয় এরকম একজন বয়স্ক ফিট মানে আনফিট প্লেয়ারকে আনা হয়েছে, যেখানে ভাই কিয়ান নাসিরি, সাহাল আব্দুল সামাদ, তারপরে হচ্ছে যে সুহেল ভাটের মতো প্লেয়াররা বেঞ্চে বসে রয়েছেন, মানে তারা বেঞ্চকে গরম করছেন। তারা যে কোনো টিমের সম্পদ, মানে অন্যান্য টিমে তুমি যদি সুযোগ দাও তারা ভাই টিমে চুটিয়ে খেলবে, সেখানে ভাই রবসন রবিনোকে আমরা এখনও টেনে যাচ্ছি। তো আমি জানি না ভাই একজন গ্রেগ স্টুয়ার্টের মতো অ্যাটাকিং মিডফিল্ড কবে আমাদের টিমে আসবেন, কবে একজন ভালো সিডিএম আসবেন, মানে জনি কাউকার মতো একজন মিডফিল্ড কবে আসবেন, সেটার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। তো প্রচুর ভুলে ভরা কিন্তু ফুটবল ছিল সার্জিও লোবেরা, ঠিক আছে, যার কথা প্রতি ম্যাচে আমরা বলি। এবং এই ম্যাচে আমি অনেস্ট বলবো ভাই ন্যারো এসকেপ, শুধুমাত্র বিশাল কেতের গোলকিপিং, সাহাল আব্দুল সামাদের ভাই ওই শর্ট মাস্টার ক্লাস এবং জেসন কামিন্সের
শেষের দিকে অসাধারণ যে ফ্রি কিক, এই তিনটের জন্য ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য মোহনবাগান আজকের ম্যাচ জিতলো এবং নেক্সট যে ম্যাচ আছে নর্থ ইস্টের সাথে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। মোহনবাগান যদি এরকম ম্যাচ খেলে ভাই লিগ তো জিততেই পারবে না, কোনো চান্স নেই, তারা হয়তো মানে আরও নিচে নেমে যেতে পারে। তো মোহনবাগানকে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভাই ব্রেন লাগিয়ে ভাই ফোকাস করতে হবে, তাদেরকে জিততে হবে এবং সার্জিও লোবেরাকে ভাই ঠিকঠাক টিম সিলেকশন করতে হবে। আমার মনে হয় সাহাল আব্দুল সামাদকে অবশ্যই ফার্স্ট ইলেভেনে খেলা দরকার, তা অ্যালং উইথ ভাই যারা যারা ইয়াং প্লেয়ার্স রয়েছে, যারা যারা বেঞ্চে বসে রয়েছে তাদেরকেও কিন্তু খেলানো উচিত আমার পার্সোনালি মনে হয়। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটাতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের পজিটিভ নেগেটিভ যাই হোক তোমরা কমেন্টে জানাও। এবং যদি তোমাদের মনে হয় যে মোহনবাগান কি আইএসএল জিততে পারবে, তোমাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, অনেকে এখানে কিন্তু অনেক কিছু হিডেন ডিটেলস তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে কিন্তু এই ভিডিওতে।